রক্ত পেশাচ। এটি 1979 সালের গল্প। এক বৃষ্টির রাতে গার্লস কলেজের দুটি মেয়ে সুরিতা আর রোমা পিকনিক চলাকালীন সময় নিজেদের গ্রুপ থেকে হঠাৎ করে আলাদা হয়ে যায়। তাদের চারদিক ঘন জঙ্গল ছিল, সেখানকার পেঁচা আর বাদুড়ের আওয়াজে পরিবেশকে আরো বেশি ভয়ানক করে তুলেছে। এমন সময় তারা দুজন দূরে একটি পুরাতন প্রাসাদ দেখতে পায়, যা বাইরে থেকে কোনো এক ধ্বংসাবশেষের মতো দেখাচ্ছিল, আর অবিরাম বৃষ্টির ছাপটা তাদের দুজনকে কাঁপতে বাধ্য করছিল। এটা তো বেশ ভয়ানক দেখাচ্ছে। এখানে থাকা কি ঠিক হবে? এটা কোনো ভুতুড়ে বাংলো না যে এখনই একজন বৃদ্ধ প্রহরী এসে বলবে ভেতরে যেও না। সুরিতা আর রোমা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই এক ব্যক্তির প্রাসাদের দরজা খুলে দেয়। তার গায়ের রং একদম ফ্যাকাশে আর তার কানগুলো একদম ইঁদুরের কানের মতো দেখাচ্ছিল। সে পায়ে মকমলের চপ্পল আর হাতে ছাতা নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। কে তোমরা? আর এত রাতে আমার প্রাসাদের বাইরে কি করছো? আসলে আমরা আমাদের কলেজের গ্রুপ থেকে আলাদা হয়ে গিয়েছি। এই ঝড়ের রাতে আমরা তাদের খুঁজে বের করতে পারবো না। তাই যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আজ রাতটা এখানে থাকতে পারি। এতে আবার সমস্যার কি আছে? এমনিতেও অনেক দিন পর এই প্রাসাদে কেউ একজন আসলো। এ কথা বলে ওই ব্যক্তি তাদের দুজনকে ভেতরে ঢুকতে ইশারা করলো আর কিছু কাপড় দিয়ে তাদের একটা রুমে পাঠিয়ে দিয়ে নিজের কাজ করতে চলে গেল। যখনই দুজন রুমে ঢুকলো তখনই রোমা সুনিতাকে ফিসফিসিয়ে বলল, আমার মনে হচ্ছে এখানে কোনো সমস্যা আছে ভাই। যাকে আমরা চিনি না সে এত সহজে কেন আমাদের ওনার বাড়িতে ঢুকতে দিল? এমনকি আমাদের জন্য জামা কাপড়ের ব্যবস্থাও করে দিল। হ্যাঁ, তো তুই কখনো শুনিসনি এই ইংরেজরা অনেক মহিলাদের সাথে উঠতে বসতে পছন্দ করে? যারই কাপড় হোক তাতে আমাদের সমস্যা কি? শুকনো আর পরিষ্কার, এটাই তো যথেষ্ট। তোর কাছে কি এগুলো আজব লাগছে না? রোমা তুই শুধু এত ভয় পাচ্ছিস। তুই ভুলে যাচ্ছিস আমরা একটা প্রাসাদে আছি, আর কিছু ধনী দয়ালু ব্যক্তি এমনই হয়ে থাকে। আর দেখ, আমাদের শুধু এখানে একটা রাত কাটাতে হবে, সকাল হতেই বেরিয়ে যাব। বিশ্বাস রাখ, কিছুই হবে না। সুনিতার কথা শুনে রোমা চুপ হলো। তার মনের ভেতরে ভয়টা তখনও তাকে কুরে কুরে খাচ্ছিল। আর কিছুক্ষণ পর দুজন রেডি হয়ে খাবার টেবিলে বসে পড়ল, যেখানে লর্ড ওয়ারেন তাদের দুজনের জন্য বড় একটি বাটিতে স্যুপ পরিবেশন করতে করতে বললেন, আমার সবচেয়ে পছন্দের লাল স্যুপ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। লর্ড ওয়ারেনের কথা শুনে সুনিতা আর রোমা স্যুপ টেস্ট করতেই দুজনের চেহারা ফ্যাকাশে হয়ে যায়। তারপর তারা দুজন জোরে জোরে কাশতে কাশতে স্যুপ ফেলে দেয়। রোমা, তুই ঠিক আছিস? মাফ করবেন, কিন্তু আমার এই লাল স্যুপের সাথে একদমই ভালো লাগে। আমি এটা খেতে পারবো না। আরে না না, মাফ যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমারও এই স্বাদ একদমই ভালো লাগতো না, তারপর আস্তে আস্তে এতেই অভ্যস্ত হয়ে উঠলাম। হয়তো তুমিও অভ্যস্ত হয়ে উঠবে। জি না, আমি কেবল আমার পছন্দের খাবারই খাই। আমি অপ্রয়োজনীয় কিছুই খাই না, বুঝেছেন? এ কথা বলে রোমা সোজা তার রুমের দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু সে চেয়ার থেকে ওঠার সময় একটি আঁচড়ের কারণে তার হাতের তালু কেটে রক্ত পড়তে শুরু করে। আর লর্ড ওয়ারেন যে এতক্ষণ আনন্দের মেজাজে কথা বলছিলেন, তখন হঠাৎ করে কোনো এক নরখাদকের দাঁতের মতো তার চারটি দাঁত বেরিয়ে আসলো। আর কিছুক্ষণের মধ্যেই সে রোমার উপর ঝাঁপিয়ে পড়লো, তাকে চেপে ধরে তার গলা থেকে রক্ত খেতে লাগলো। রোমা মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করছিল, আর কিছুক্ষণের মধ্যে জীবিত থেকে মৃত হয়ে গেল। সুনিতা এসব দেখে ভয়ে সাদা হয়ে যায়। সুনিতা কাঁপা কাঁপা ঠোঁটে বলে, লর্ড ওয়ারেন, আপনি এখানে? লর্ড ওয়ারেন আবার কে? আমি তো লর্ড ভ্যাম্পায়ার, আর আজ আমি আমার 100 বছরের ক্ষুধা মেটাবো। সুনিতা আর কোনো কিছু বুঝে ওঠার আগেই নিজের চেয়ার থেকে উঠে দৌড় লাগায়, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই ভ্যাম্পায়ার তার ডান পা ধরে ফেলে। তারপর তাকে টানতে টানতে প্রাসাদের ভেতরে নিয়ে যায়। আর তার কিছুক্ষণ পর বজ্রপাতের শব্দের মাঝে চিরতরে হারিয়ে যায় সুনিতার চিৎকার। 40 বছর পর মাহেশ দিল্লির একজন ইউটিউব ব্লগার। 30 লাখ সাবস্ক্রাইবার থাকার পরও গত 2 মাস ধরে তার ভিউজ কমে যাচ্ছে।
নিজের চ্যানেল আর ক্যারিয়ারকে পুনরায় জীবিত করার জন্য সে যে কোনো প্রান্তে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। একদিন সে তার রুমে বসে লাইভ স্ট্রিমিং করছিল। এমন সময় মহেশ তার সাবস্ক্রাইবারদের বলে, হ্যালো গাইস, আমি আপনাদের প্রিয় ব্লগার মহেশ, আর আমি আপনাদেরকে আমার পরবর্তী চ্যানেলের গন্তব্য বেছে নেওয়ার সুযোগ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ক্রিনে সবার সাজেশন পড়ার পর একটা চ্যালেঞ্জ তুলে নিলেন মহেশ, যেটা তার চ্যানেলকে বিস্মৃতির অন্ধকার থেকে বের করে আনতে পারবে। উত্তরা অঞ্চলের শ্যামলী জেলা থেকে কিছুটা দূরে ওয়ারেন প্রাসাদ নামের একটি ধ্বংসাবশেষ আছে। একটা রাত ওখানে কাটাও আর একটা ব্লগ বানিয়ে দেখাও। এই চ্যালেঞ্জটি এসেছে আখিল 99 থেকে। ঠিক আছে আখিল, আজ থেকে 2 দিন পর আপনাদের প্রিয় ব্লগার মহেশ ওয়ারেন প্রাসাদের ব্লগ আপলোড দেবে। 2 দিন পর মহেশ তার প্রতিশ্রুতি রক্ষা করে। বড় একটা ব্যাগ আর 2টি ক্যামেরা নিয়ে ওয়ারেন প্রাসাদের বাইরে এসে দাঁড়ায়। একটি ক্যামেরা তার মাথায় লাগানো ছিল আর একটি ক্যামেরা তার হাতে। তারপর লাইভ স্ট্রিমিং শুরু করে মহেশ তার দর্শকদের বলেন, তো বন্ধুরা, আমরা ফাইনালি ওয়ারেন প্রাসাদে চলে এসেছি। বাইরে থেকে এটাকে বেশ ভয়ানক দেখাচ্ছে, আর এখন আমি ভিতরে যাচ্ছি। কাল সকালে আপনাদের সাথে দেখা হবে। তো আমি এখন ব্লগ করতে যাচ্ছি এ ডে ইন দ্য হন্টেড ক্যাসল, ওয়ারেন ম্যানশন। এই কথা বলে মহেশ প্রাসাদের ভেতরে চলে যায়। প্রাসাদে ঢুকতেই সে বড় একটা ঝাড়বাতি দেখতে পেল, যার উপর মাকড়সার জাল আর ধুলোর মোটা চাদর লেপটে আছে। তার নিচের সোফায় সে কিছু নখের আঁচড়ের দাগ দেখতে পায়। বন্ধুরা, মনোযোগ দিয়ে দেখুন, এটা সেই ঝাড়বাতি যার নিচে শান্তিপ্রিয়ার লাশ পুঁতে রাখা হয়েছিল, আর এটা সেই সোফা যেটাতে বসে লর্ড ওয়ারেন মাঞ্জলিকার নাচ দেখত। মহেশ ফালতু জোকস মারতে মারতে যখন ব্লগ রেকর্ড করছিল, তখনই সে রান্নাঘর থেকে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়। এটা শুনে মহেশ অস্থির হয়ে ওঠে। তারপর আস্তে আস্তে কিচেনের দিকে এগিয়ে যেতে থাকে। কিচেনে ঢুকতে সে একটা জং ধরা চুলায় একটি পাতিলা হেলতে দেখে, আর পরক্ষণে বাসনের উপরে ঢাকনা এক ঝাঁকুনিতে নিচে পড়ে যায়। এটা দেখে মহেশ একেবারে চমকে ওঠে। তারপর সে যখন ভালোভাবে বাসনটার দিকে তাকায়, তখন তার ভেতরে একটি বিড়ালের বাচ্চা দেখতে পায়। মহেশ ওই বিড়ালের বাচ্চাটাকে উঠাতে উঠাতে বলে, তুমি তো আমার প্রাণী কেড়ে নিচ্ছিলে, কিন্তু ব্যাপার না। আসো আসো আমার ছোট্ট বন্ধু, আগে কোথাও বসে কিছু একটা খেয়ে নেই। মহেশ ওই বিড়ালের বাচ্চাটাকে নিজের সাথে করে লিভিং রুমে নিয়ে যায়। সেখানে বসে সে নিজেও চিপস খাচ্ছিল আর ওই বিড়ালের বাচ্চাটাকেও চিপস খাওয়াচ্ছিল। এমন সময় সে হঠাৎ করে আবার ওই রুমের ভেতর থেকে কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পায়। বিড়ালের বাচ্চাটা সঙ্গে সঙ্গে ওই রুমের দিকে দৌড়ে যায়। মহেশও ওই দিকেই ছুটে যায়। মহেশ যখন ওই রুমের ভেতরে যায়, তখন ভয়ে তার শরীরের রক্ত শুকিয়ে যায়, কারণ তার সামনে একটি কফিন পড়েছিল, আর সে কফিনের পাশে 2টি মেয়ের পচা লাশ পড়েছিল। মহেশ এসব দেখে কিছু বোঝার পূর্বে সে কফিনের উপর একটি ডায়েরি দেখতে পায়। এসব দেখে মহেশ ভয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু সে সুযোগ খুঁজছিল। সে ভাবল এসব তার ক্যামেরায় রেকর্ড করে ইন্টারনেটে হইচই ফেলে দিতে পারবে। এমন ভেবে মহেশ ক্যামেরা নিয়ে কফিনের দিকে এগোতে থাকে, আর সে কফিনের উপরে রাখা ডায়েরিটি খুলে পড়তে লাগে। আমার নাম থমাস ওয়ারেন। আমি 1925 সালে ভারতে এসেছি। ভারতের সামনে জেলায় আমার বদলি হয়। ফরেস্ট অফিসার হওয়ার কারণে সবসময় আমার ঘর জঙ্গলের আশেপাশে দেয়া হয়। আমার আবার একটি ইউনিক শখ রয়েছে, সকল প্রকার মাংস খাওয়ার। মুরগির হোক বা উট, হরিণ হোক বা ক্যাটফিশ, আমি সকল সম্ভাব্য প্রাণীর মাংস খেয়েছি। একদিন আমি এই জঙ্গলের অনেক বড় একটি বাদুড়ের শিকার করেছি। সহজ কথা, যেহেতু আমি শিকার করেছি, খাবারটাও আমার। আমি সেই বাদুড় রান্না করে খাওয়ার কিছুক্ষণ পরে আমার শরীর যেন আঁকড়ে যাচ্ছিল। আমার শরীর থেকে খাল খুলে যেতে লাগলো। আমার কানের আকার পরিবর্তন হয়ে যায়, আর আমি অনেক ছোট থেকে ছোট শব্দ খুব স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। এমনকি আমার মুখ থেকে ধারালো দাঁত বেরিয়ে আসে। এখন আমি অন্ধকারেও একদম পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। সেই দিনের পর কিছুই আগের মতো ছিল না। প্রাণী হোক বা মানুষ, আমি সবাইকে আগে কামড়াতাম, তারপর তার রক্ত খেতাম। আমি 2টি জীবন কাটাচ্ছিলাম, কিন্তু আমার সত্যি সবাই ধীরে ধীরে জেনে যাচ্ছিল। আমি রাতে শিকার করি, কিন্তু দিনে লুকিয়ে থাকি। এরপর মানুষ আমার বাড়ি আসা তো দূর, আমার বাড়ির আশেপাশেও আসে না। যদি কেউ ভুলে চলে আসে, তাহলে আমি তার শিকার করতে তার সুপে বিষ মিশিয়ে দিতাম,
যাতে সে পালাতে না পারে। এরপর শান্তিতে তার শিকার করতাম। এখন পর্যন্ত আমি মোট 34টি শিকার করেছি, আর আমার শেষ শিকার হচ্ছে 2টি মেয়ে। আর আমি এখন এক গভীর ঘুমে যাচ্ছি। কখন ফিরবো সেটি আমারও জানা নেই। লর্ড ওয়ারেনের ডায়েরি শেষ করে মহেশ যেন থমকে যায়, আর তার হাত থেকে ডায়েরি নিচে পড়ে যায়। এরপর মহেশ কিছু বুঝতে পারার আগে কফিনের দরজা ধীরে ধীরে খুলতে লাগে। আর দেখতে দেখতে লর্ড ওয়ারেন কফিন থেকে বেরিয়ে মহেশের সামনে এসে দাঁড়ায়। তার শরীর আজও ঠিক আগে যেমন ছিল তেমন আছে, শুধু চোখটি লাল হয়ে গিয়েছে। আহা, এটা তো অসাধারণ সারপ্রাইজ। চোখ খুললাম আর সামনে মানুষ। এটা ভাববারও দুঃসাহস করো না। আমার সব ফলোয়ার জানে আমি এখানে এসেছি, আর আমার যদি কিছু হয় তাহলে সবাই কিন্তু এখানে চলে আসবে। তাহলে তো আমাকে আরো দ্রুত মারতে হবে, আমার জন্য বুফের ব্যবস্থা হয়ে যাবে। এটা বলেই ভ্যাম্পায়ার মহেশের উপর ঝাঁপিয়ে পড়ে আর তার নখ দিয়ে মহেশের গলা চিরার চেষ্টা করে। কিন্তু মহেশের যে শারীরিক দিক থেকে খুব শক্তিশালী ছিল, কিন্তু সে ওয়ারেনের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি। মহেশকে মাটিতে পড়ে যেতে বাধ্য করে দিয়েছিল। মহেশের শ্বাস নিতে কষ্ট হতে দেখে ওয়ারেন তার উপর হেসে বলে, তুমি সাধারণ মানুষ, ভ্যাম্পায়ারের শক্তির কাছে কিছুই না, শুধু তাদের জন্য খাবার। সে মহেশের ঘাড়ে দাঁত পেরে মহেশকে মেরে ফেলতে নিলে মহেশ তার পকেট থেকে লাইটার বের করে ভ্যাম্পায়ার ওয়ারেনের চেহারা ঝলসে দেয় আর তার কাপড়ে আগুন লাগিয়ে দেয়, যার কারণে ভ্যাম্পায়ার ওয়ারেন ভয়ে চিৎকার করে পেছাতে থাকে। কি হয়েছে লর্ড ভ্যাম্পায়ার? আগুন ভয় লাগে? হ্যাঁ, তুমিও মনে রাখবে তোমার মোকাবেলা কার সাথে হয়েছিল। এই নাও। এই বলে মহেশ পুরো ঘরে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয়, যার কারণে ভ্যাম্পায়ার ওয়ারেন ব্যথায় চিৎকার করতে লাগে আর ছটফট করতে থাকে। আগুনের তাপে ভ্যাম্পায়ার ওয়ারেনের শরীর থেকে মাংস গলে হাড় বেরিয়ে যাচ্ছিল। লর্ড ওয়ারেন, আপনি অনেক শিকার করেছেন হয়তো, কিন্তু আমিও ভূত প্রেত আর ভ্যাম্পায়ারের উপর অনেক বই পড়েছি আর ছবিও দেখেছি। আফসোস, আমাদের এই দেখা খুব লম্বা সময় রইল না। লর্ড ওয়ারেন ওরফে ভ্যাম্পায়ার জ্বলে পুড়ে এই পৃথিবী ত্যাগ করে, আর মহেশ কিছুক্ষণ পর তার বিড়াল সহ বাড়ি থেকে বেরিয়ে তার ঘরে যেতেই নিচ্ছিল। তখন সে অনুভব করে লাথি লাগার পর থেকে তার পেটে একটু বেশি ব্যথা করছে। সে শার্ট উঠিয়ে দেখল তার পেটে একটি গভীর নখের আঘাত দেখতে পায়, যেটি লর্ড ওয়ারেন তাকে গিফট করেছিল। আর দেখতে দেখতে মহেশের চোখ লাল এবং কান বড় আকার ধারণ করে। মহেশ যে এখন নিজে একজন ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। সে তার বিড়ালকে দেখে আর তার চেহারায় একটি ভয়ানক খুশি চলে আসে। মনে হচ্ছিল সেটি কোনো বিড়াল নয়, যেন তার খাবার। লাভিশ 28 বছরের একজন ছেলে, যার দিন অফিসে আর রাত নাইট ক্লাবের ভিড়ের মাঝে পার হয়। কিন্তু প্রতিটা সকাল তাকে বুঝিয়ে দেয় যে জীবন ঠিক কতটা একা। তার বাবার মৃত্যুর পর তার মাও তার দ্বিতীয় স্বামীর সাথে ইউএসএ সেটেল হয়ে গিয়েছে। কিন্তু এমনটা ছিল না যে লাভিশের মা তাকে ভালোবাসত না, তাই সে তাকে তার সাথে নিয়ে যায়নি। লাভিশকে তার মা আর তার সৎ বাবা দুজনই খুবই ভালোবাসত, কিন্তু লাভিশই তার সৎ বাবাকে তেমন একটা পছন্দ করত না। যদিও এই সব কিছুর পরেও লাভিশের তার মার নতুন জীবনের উপর কোনো অভিযোগও ছিল না। তার মাকে সুখী দেখেই সে খুশি ছিল। সে আবার তার জীবনটাকে নতুনভাবে উপভোগ করতে শুরু করেছে। কিন্তু লাভিশের নিজের খুশি কোনো এক নিস্তব্ধতায় চাপা পড়ে যাচ্ছিল। দূরে যাওয়া মাও এখন অনেক দূরে চলে গিয়েছিল। সে এখন শুধু কয়েকটা উৎসব অনুষ্ঠান আর তার জন্মদিনেই তার সাথে কথা বলতো। তার মা তার জন্মদিনে তাকে কোনো না কোনো একটা জায়গায় ট্যুর গিফট করত। কাল আবার লাভিশের জন্মদিন আসতে চলেছিল, আর প্রতিবারের মতো এবারও বার্থডের মেইল একদিন আগেই চলে আসে, আর সে মেইল চেক না করেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে উঠে বলে, হেই, টুডে ইজ মাই বার্থডে। তুমি যদি চাও আমাকে উইশ করতে পারো, আমি কিছু মনে করব না। লাভিশের এই কথাগুলো কোনো মানুষের কাছে নয়, বরং একটি ডিজিটাল ডিভাইসের কাছে বলছিল, যার আওয়াজ একটি মেয়ের ছিল।
Happy birthday to you, Lavish. লাভিশ হাসতে হাসতে রেডি হয়ে যায়। তারপর প্রতিদিন সকালের মতো যখন সে তার মেইল চেক করে, তখন দেখে তার মা তার জন্য দার্জিলিংয়ের ট্যুর পাঠিয়েছে। মেল দেখতেই লাভিশের চেহারায় হাসির রেখা ফুটে ওঠে। তারপর সে সোজা দার্জিলিংয়ের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু লাভিশ এবার খুব খুশি ছিল, কারণ এইবার তার মা তাকে সেই জায়গায় ট্যুর গিফট করেছিল যেখানে তার মার জন্ম হয়েছিল। মানে লাভিশের নানার বাড়ি সেখানে, সে এর আগে কখনো সেখানে যায়নি। লাভিশ দার্জিলিংয়ে পৌঁছে যায়, কিন্তু সে বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে। সেই সাথে সে এটা নিয়েও বেশ চিন্তিত ছিল যে কেন তার মা তাকে একটি কলও পর্যন্ত করেনি বার্থডে উইশ করার জন্য। লাভিশ এইসব ভাবতে ভাবতে যখন আশেপাশের দৃশ্য দেখছিল, তখন হঠাৎ এক ব্যক্তি তার সামনে এসে বলে, যেহেতু দার্জিলিং এসেছেন সেহেতু দাউহিল ঘুরে আসুন। যদি সাহস থেকে থাকে তাহলে সেখানকার ভূতের এক্সপিরিয়েন্স নিন। একথা বলেই সে লাভিশের হাতে একটি ব্রোচার ধরিয়ে দেয়, আর এর বদলে কিছু টাকা নিয়ে সে একটি কথা বলতে বলতেই চলে। যেহেতু দার্জিলিং এসেছেন সেহেতু দাউহিল ঘুরে আসুন। এমনি লাভিশও ছোটবেলায় তার মার মুখে এই হিলের কথা অনেক শুনেছে। এটা নাকি প্রেতাত্মাদের কবলে আটকে আছে, আর সেখানকার জঙ্গলগুলোতে নাকি দিনের বেলায়ও রাতের অন্ধকার ছেয়ে থাকে। তাই লাভিশ ভাবে সেখানেই যাওয়া যাক। তারপর সে ঘুরতে ঘুরতে দাউহিলের জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে সে সবার মুখে যার যার ভূতের এক্সপেরিয়েন্সের গল্প শুনে, কিন্তু সবার গল্পই আলাদা আলাদা ছিল। কেউ জঙ্গলের মাঝে থাকা বাচ্চা ভূতের কথা বলে, তো কেউ ভিক্টোরিয়া ভয়েসের চিৎকারের গল্প শোনায়। ধীরে ধীরে লাভিশের ওই ভূতের গল্পগুলো ভালো লাগছিল, তাই সে আর দেরি না করেই দাউহিলের কাছে, যে ফরেস্ট অফিসের জন্য যে রোড তৈরি করা হয়েছে, সেখানে চলে যায়। কারণ এই রোডটাকে সবাই ডেথ রোড বলে, আর এটাই সেই জায়গা যেখান দিয়ে না জানি কত মানুষ বাচ্চাদের ঘুরে বেড়াতে দেখেছে, যারা কিনা দেখতে দেখতে জঙ্গলের মাঝে হারিয়ে যেত। লাভিশও না জানি কি খুঁজতে ডেথ রোডের উপরে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে দূর দূরান্ত পর্যন্ত নিস্তব্ধতা আর ধুলাবালি উড়ছিল। এগুলো হাওয়ার গতির সাথে কখনো বেড়ে যাচ্ছিল, তো কখনোই নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। এরই মাঝে তার মোবাইলে একটি ভয়েস নোটিফিকেশন চলে আসে, যেটা কিনা তার মায়ের ছিল। সে সেটা শোনার আগেই দিনের মধ্যে অন্ধকারের আচ্ছন্ন জঙ্গলের মাঝে দুটি লাল চোখ চমকাতে দেখে। ভগবানই ভালো জানে লাভিশ সেই সময় কি ভাবছিল, আর কেনই বা সেই লাল চোখগুলো এদিকে দ্রুত হেঁটে যাচ্ছিল। সে দৌড়াতে দৌড়াতে এতটাই ভিতরে গিয়েছিল যে সে ভুলেই গিয়েছিল বাইরে যাওয়ার রাস্তা সে অনেক আগেই পিছনে ফেলে এসেছে, আর এখন লাভিশ নিজেই সেই জঙ্গলের ভুলভুলাইয়ার মাঝে ফেসে গিয়েছিল। এখন সে নাই বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল, আর নাই বা সেই দুই চোখ যেটার পিছু করে সেই জঙ্গলের মাঝে এসেছে। এখন তার আশেপাশে শুধু ঘন জঙ্গল ছাড়া আর কিছুই ছিল না, আর এমন নিস্তব্ধতা যেখানে তার হার্টবিটও সে শুনতে পাচ্ছিল। তখনই সে একটি কান্নার আওয়াজ শুনতে পায়। লাভিশ নিজের চোখ বন্ধ করে খুব মনোযোগ দিয়ে এই আওয়াজ শুনছিল, আর আবার সেই দিকেই এগিয়ে যাচ্ছিল। কিছুটা এগোতেই একটি গাছের পিছনে একটি ছেলেকে সে বসে থাকতে দেখে। সেখান থেকেই কান্নার আওয়াজ ভেসে আসছিল। লাভিশ পেছন থেকে তাকে দেখতে পাচ্ছিল। সে তার মাথা নিচু করে কান্না করছিল। নাই কোনো সে ছোট ছেলে ছিল, আর নাইবা সে বয়সের দিক দিয়ে বড়। শরীরের গঠন দেখে মনে হচ্ছিল সে কোনো কিশোর, যে তার যৌবনের মাঝপথে পা দিয়েছে। তাকে কান্না করতে দেখে লাভিশ তার দিকে এক কদম এগিয়ে যায় আর বলে, কে তুমি, আর এভাবে কান্না করছো কেন? লাভিশ এই প্রশ্ন করতেই তার চলন্ত কদম তার কয়েক কদম আগেই থেমে যায়। কিন্তু সেই ছেলেটা কিছুই বলে না, ব্যাস ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছিল। জঙ্গলের মাঝামাঝি তার এই কান্না এখন তার শরীরে কাটার মতো লাগছিল, আর তার ফুপানের শব্দে ভয়ে লাভিশের হাড্ডিগুলো শক্ত হয়ে যাচ্ছিল। তারপর সে একটু সাহস করে তার দিকে এগিয়ে গিয়ে তাকে বলে, কেন তুমি কান্না করছো? লাভিশ জিজ্ঞাসা করায় এবার ফুপিয়ে ফুপিয়ে সেই ব্যক্তি বলে, আমার নাম মানু। আমার বাবা মারা গিয়েছে, আমাকে কেউ ভালোবাসে না, আমি খুব একা হয়ে গিয়েছি। সেই ছেলেটির কথা শুনে লাভিশ সেখানেই হাঁটু কেড়ে বসে বলে,
বন্ধু, আমারও বাবা নেই। জীবনের আরেক নামই হচ্ছে বেঁচে থাকা, তাই বেঁচে থাকতে হবে। কেন কান্না করে সেই সময়টাকে নষ্ট করছো? আচ্ছা, এবার আমার দিকে তাকাও। লাভিশের এ কথা শুনে সে বলে, না, আমি দেখবো না। আমি দেখলে তুমিও আমাকে ছেড়ে চলে যাবে। তার এই কথা শুনে লাভিশ তাকে বিশ্বাস করিয়ে বলে, বন্ধু, তোমার আর আমার গল্প ঠিক একই রকম। দেখো না, আজ আমার জন্মদিন, কিন্তু তবু আমি আজ জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছি, আর তুমিও একা। তাহলে আমি কেন তোমাকে ছেড়ে যাব বলো? সত্যি বলছো? তুমি যাবে না তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি যাব না, কিন্তু আগে তুমি কান্না বন্ধ করো আর আমার দিকে তাকাও। লাভিশের কথা বলতেই সেই ছেলেটা কান্না বন্ধ করে দেয় আর হাঁটু থেকে তার কাঁধ ছড়িয়ে সোজা লাভিশের দিকে ঘুরে তাকায়। এক মুহূর্তের মধ্যেই সে লাভিশকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। তার সামনে বেশ ভয়ানক একটি দৃশ্য সে দেখতে পাচ্ছিল। মানু নামের সেই ছেলেটির কাঁধের উপর থেকে কোনো মাথাই ছিল না। এটা দেখার পর লাভিশের পুরো শরীর কেঁপে ওঠে আর সে কাঁপতে কাঁপতে সেখানেই পড়ে যায়। তার চোখগুলো খোলা ছিল, কিন্তু তার সমস্ত শরীর এমনভাবে কাঁপছিল যেন তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। তখন মানু তার দিকে এগিয়ে যায় আর তার মাথায় একটি হাত রাখে। তারপর লাভিশ আলাদা একটা পৃথিবীতে চলে যায়। আজ থেকে প্রায় 30 বছর আগে একটি ফরেস্ট অফিসারের বাড়িতে। সেখানে সে সবাইকে দেখতে পাচ্ছিল, কিন্তু তাকে কেউই দেখতে পাচ্ছিল না। তার মনে হচ্ছিল তার প্রাণ চলে গিয়েছে আর সে একটি আত্মা, তাই হয়তো কেউ তাকে দেখতে পাচ্ছে না। তখনই সে একটি ছেলেকে দেখতে পায় যে গাড়ি পরিষ্কার করছিল, যাকে হুবহু মানুর মতো দেখা যাচ্ছিল। পার্থক্য শুধু এইটুকুই ছিল যে এখানে শরীরের সাথে মাথাও আছে। তখনই সেখানে একটি মেয়ে আসে আর মানুর হাত ধরে টেনে তাকে বাড়ির পিছনে নিয়ে যায়। সে মেয়েটি মানুর থেকে বয়সে বেশ বড় ছিল। এগুলো কি হচ্ছে দেখার জন্য লাভিশ তাদের পিছনে চলে যায় আর বাড়ির পিছনের দিকের ঘরের জানালা দিয়ে দেখতে থাকে। সেখানে সে দেখে সেই মেয়েটি জোর করে মানুর ভালোবাসা নিতে চাইছে। লাভিশ এখনো শুধু পিছন থেকেই সেই মেয়েটাকে দেখতে পাচ্ছিল। সেই সাথে এটাও যে মানু এখন ওই জোরপূর্বক ভালোবাসায় হারিয়ে যাচ্ছিল। তখনই লাভিশ কাউকে আসতে দেখে, যেটা আর কেউ না বরং তার নানা মশাই ছিলেন। অনেক আগেই মারা গিয়েছে সে, মানে এই বাড়িটা লাভিশের নানা মশাইয়ের। সেখানে এক সময় মানু কাজ করত আর ওই মেয়েটি তার মা। লাভিশের নানা মশাই এখন ওই ঘরের অনেকটা কাছে চলে এসেছিল। তখনই সে ওই ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায় আর সেই ঘরের ভেতরে ঢুকে পড়ে। মানু আর তার মেয়েকে একসাথে দেখে রেগে মেগে সে আগুন হয়ে যায়। মানু প্রথমে বলে সে ওই মেয়েটাকে ভালোবাসে আর 30 বছর আগের লাভিশের মা সব দোষ মানুর উপর চাপিয়ে দেয় আর সে বলে সে তাকে ধর্ষণ করার চেষ্টা করছিল। একথা শুনে তার বাবা রাগে তার ঘরের তলোয়ার নিয়ে আসে আর মানুর মাথা তার শরীর থেকে আলাদা করে দেয়। যখনই তার শরীর থেকে তার মাথা আলাদা হয়, লাভিশ এক আলোর মাঝে হারিয়ে যায়। আর 30 বছর পরে সে ওই আগের দুনিয়ায় ওই মাথা কাটা মানুষ সামনে এসে ফাঁস হয়ে পড়ে যায়। তার চোখগুলো এখনো বন্ধ ছিল আর সে তার 2 হাত দিয়ে তার মাথা ধরে রেখেছিল, যেন তার মাথা ফেটে যাচ্ছে। তখনই সে চিৎকার করে বলে, না, আমাকে মেরো না। কারণ 30 বছরের আগের দুনিয়া থেকে বের হওয়ার সময় সে তার মায়ের ভবিষ্যৎ হত্যাকাণ্ডের কিছুটা দৃশ্য দেখে ফেলেছিল, যেটা দেখে সে বেশ নার্ভাস হয়ে যায়। তার সমস্ত শরীর তখনও কাঁপছিল, কিন্তু এখন সে ওই মাথা কাটা শরীরের উপর মানুর মাথাও দেখতে পাচ্ছিল, সেই সাথে সেই গলা কাটার দাগটাও। মানু তার দিকে তাকিয়ে বলে, কি আমাকে মরতে দেখে তুই চিৎকার করিসনি, কিন্তু নিজের মাকে মরতে দেখে চিৎকার করে উঠলি? 30 বছর পর ফিরে এসেছে সে ওই বাড়িতে, এখন আর কোথাও যেতে পারবে না, আর আজই মরবে সে সেই বাড়িতেই, তোর সৎ বাপের হাতে, যার উপর এখন আমার কাবু। এখন ওকে আর কেউই বাঁচাতে পারবে না। মায়ের আবার ফিরে আসার কথা শুনে তার তৎক্ষণাৎ সেই ভয়েস নোটের কথা মনে পড়ে যায়, যেটা তার মা পাঠিয়েছিল তাকে। লাভিশ বুঝতে পেরে গিয়েছিল মানুর কাছে তার কোনো লেনদেন নেই, বরং তার মার সাথে আছে। তাই সে কোনো কিছু না ভেবেই মোবাইল বাইরে বের করেই সে ভয়েস নোট প্লে করে দেয়, যার থেকে তার মায়ের আওয়াজ বেরিয়ে আসে। হ্যাপি বার্থডে বাবা। তুমি এটাই ভাবছো না যে আজ আমি তোমাকে কল করিনি কেন উইশ করার জন্য? কারণ এবার আমরা তোমার সাথে দেখা করে তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু জানি না এখন তুমি কোথায়। জলদি নানা নানির বাড়ি চলে এসো।
আমি আর তোমার বাবা তোমার জন্য সেখানেই অপেক্ষা করছি। ভয়েস নোট শোনার পর যখনই সে তার মাথা উঠিয়ে তাকায় তখন সে কোথাও মানুকে দেখতে পায় না। এখন সে এই ঘন জঙ্গলে একদম একা হয়ে পড়েছিল। সে বুঝতেই পারছিল না সে কোন দিকে যাবে। তারপর সে কোনো কিছু না ভেবেই সে একদিকে দৌড়াতে থাকে, আর সৌভাগ্যবশত সে রোডও পেয়ে যায়, যেখান থেকে সে সোজা নানা বাড়ি চলে যায়। লাভিশ তার নানা বাড়ি যেতেই দেখে সেই বাড়ির পিছনে তার মা সেই দিকেই কেক নিয়ে যাচ্ছে, আর তার পিছনে তার সৎ বাবা। সে একবার লাভিশের দিকে তাকায় আর মুচকি হেসে সে তার মার দিকে দ্রুত এগিয়ে যায়। লাভিশ এখন তার সৎ বাবার মাঝে মানুকে দেখতে পাচ্ছিল। সে তার মায়ের রক্তের তৃষ্ণার্তক হয়ে উঠেছিল, তাই লাভিশ সোজা তার সৎ বাবার দিকে দৌড়ে যায়। কিন্তু লাভিশ সেখানে পৌঁছানোর আগেই তার মা ভিতরে চলে যায়, আর তার ঠিক পিছনে একটা ধারালো ছুরি হাতে তার সৎ বাবা। লাভিশও ওই ঘরের দরজার সামনে গিয়ে জোরে বলে, মা, ওনার থেকে দূরে যাও। তার মা কোনো কিছু বুঝে ওঠার আগেই তার সৎ বাবার শরীরে থাকা মানু এক ঝটকায় তার মায়ের শরীর থেকে মাথা আলাদা করে দেয়। মায়ের মাথা কাটতে দেখে লাভিশ চিৎকার করে বিছানার উপর বসে পড়ে আর জোরে জোরে শ্বাস নেয়। তখনই তার ডিজিটাল ডিভাইস থেকে একটি আওয়াজ ভেসে আসে। মনে হচ্ছে তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো। Take some water and relax. And also you happy birthday to you, Lavish. ডিভাইসের কথা শুনে লাভিশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, চুপ থাকো তুমি। কারণ এতক্ষণ তার সামনে যে ভয়ানক দৃশ্যটা ছিল সেটা তার স্বপ্নের মাঝে ঘটেছিল। এতে সে বেশ চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সে তার স্বস্তির নিঃশ্বাসও নেয়, এটা ভেবে যে সেটা একটা খারাপ স্বপ্ন ছিল মাত্র। তারপর সে তার ফোন উঠায়। সে দেখে এতে তার মার আর বাবার অনেকগুলো কল রয়েছে। তারপর যখন সে তার ল্যাপটপে তার মেইল চেক করে তখন তার হুঁশ উড়ে যায়, কারণ এই ট্রিপটা আর কোথাও নয় বরং দার্জিলিংয়ের দাউহিলেরই ছিল। লাভিশ বুঝতে পারছিল না যে এখন সে কি করবে, তাই সে তার মাকে কল করে, কিন্তু সে লাইন পাচ্ছিল না। তখনই সে তার ফোনে তার মায়ের একটি ভয়েস নোট পায়। এতে সে লাভিশকে বার্থডের জন্য দাউহিল যেতে বলেছিল, আর সেও ইউএসএ থেকে সেখানে চলে গিয়েছিল। এইসব দেখে লাভিশ ডান বাম না দেখে সোজা ফ্লাইট ধরে তার নানা মশায়ের বাড়ি দার্জিলিংয়ের দাউহিলে পৌঁছে যায়। সেখানে তাকে দেখে তার মা বাবাও সারপ্রাইজড হয়ে যায়, কারণ সে তো সন্ধ্যায় আসতে চলেছিল। লাভিশ তার মাকে জড়িয়ে ধরে, কারণ সে অনেক খুশি ছিল, কারণ সে জীবিত ছিল। তারপর সে তার পকেট থেকে একটি রক্ষা সুতা বের করে আর তার বাবার হাতে বেঁধে দেয়। তার বাবা বিশ্বাসই করতে পারছিল না যে লাভিশ তার ব্যাপারে এত ভাবে, এত ভালোবেসে তার হাতে রক্ষা সুতা বেঁধে দিচ্ছে। এইসব দেখে তার সৎ বাবা তাকে জড়িয়ে ধরে, আর সবাই খুশি হয়ে লাভিশের বার্থডের প্রস্তুতিতে লেগে যায়। বার্থডে সেলিব্রেশনের পর তার মা বাবা আর লাভিশ তিনজনই আলাদা আলাদা রুমে ঘুমাতে চলে যায়। অর্ধেক রাত পার হয়ে যায়। তখনই লাভিশ কিছু আওয়াজ শুনতে পায়, আর এমনটা মনে হয় যেন কেউ তার রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এটা দেখার জন্যই লাভিশ আস্তে আস্তে তার রুম থেকে বের হয়, আর কিচেন থেকে একটি ধারালো চাকু নিয়ে সোজা তার মায়ের রুমের দিকে যায়। সেখানে যাওয়ার পর সে দেখে তারা দুজন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। লাভিশ আস্তে আস্তে করে তার মায়ের কাছে গিয়ে বসে আর ভালোবাসায় ভরা চোখে তার মাকে দেখতে থাকে। তখনই হঠাৎ তার চেহারার রং বদলে যায়, আর সে বলে ওঠে, উঠো সুনায়না, আরে দেখো না তোমার মানু চলে এসেছে। নিজের নাম শুনে লাভিশের মা যখনই চোখ খুলে তখন তার চোখ কপালে উঠে যায়, কারণ তার সামনে মানু ছিল। সে চিৎকার চেঁচামেচি করার আগেই লাভিশ তার ধারালো চাকু তার মায়ের গলায় ঢুকিয়ে দেয়, আর এক মুহূর্তের মধ্যেই লাভিশের মাকে মৃত্যুর কোলে ঢেলে দেয়। যখন লাভিশের জ্ঞান ফিরে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। নিজের মায়ের রক্তাক্ত লাশ আর সেই রক্তে ভেজা তার হাত আর সৎ বাবার চোখে তার জন্য ঘৃণা। লাভিশ এখন সব কিছু বুঝতে পেরে গিয়েছিল। লাভিশ তার মাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কি আর জানতো মানু তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকেই ব্যবহার করবে। তখন থেকে নিয়ে আজ অবধি লাভিশ কারোর সাথে একটি কথাও বলেনি।
সে আগেও একা ছিল, আর এখনো তার মাকে ছাড়া জেলের কালকুঠুরিতে একাই আছে। কি ফালতু একটা জায়গা এটা, না কোনো বিদ্যুৎ আছে না ভালো কোনো ইকুইপমেন্ট। সত্যি বলতে পস্তাচ্ছি আমি তো বলি তুমিও চলে এসো শালিনী, কাজ করে না হলেও আমি তোমাকে দেখেই আমার টাইম পাস করে নেব। আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে বলতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। এটাই ছিল আমার কাজ, দিনের বেলা মশা মারা আর রাতে আমার স্ত্রীর সাথে কথা বলা। আমি পেশায় একজন সরকারি ডাক্তার, আর শহর থেকে বদলি করে আমাকে এই গ্রামে পাঠানো হয়েছে। আমাকে এই ফালতু গ্রামে পাঠানো হয়েছে কারণ আমি সরকারি ওষুধ চুরি করার সময় ধরা পড়ে গিয়েছি। কথাটা তো সত্যিই ছিল। একজন সরকারি ডাক্তার কি এমন পায় 16 ঘন্টা কাজ করার পর সামান্য বেতন? এমনিতে ওষুধ চুরির সাথে আমি একাই জড়িত ছিলাম না, কিন্তু আমার তুলনায় যারা বড় ডাক্তার ছিল তাদের নজরে আমি ছোটই ছিলাম, তাই গুনাহগার শুধু আমিই হয়েছিলাম। এখনো কেস চলছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে হয়তো আমাকে আবার কলকাতা ডেকে নেবে, কিন্তু মামলা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। সপ্তাহ পার হয়ে গিয়েছিল, কিন্তু একটা রোগীও আমার ক্লিনিকে আসেনি। যখন আশেপাশের লোকজনদের থেকে খোঁজ খবর নেই, তখন জানতে পারি এখানকার লোকেরা আয়ুর্বেদিক ওষুধ নিতেই বেশি পছন্দ করে। এমনিতে আমার জন্য তো সব ভালোই ছিল, খামোখা টেনশন কে নেবে? এমনি এক রাতে আমি আমার স্ত্রী শালিনীর সাথে কথা বলে ক্লিনিকেই ঘুমিয়ে পড়েছিলাম। তখনই হঠাৎ ক্লিনিকের ফোন বেজে ওঠে। ফোনের আওয়াজ শুনে প্রথমে আমি তো চমকে উঠি। এই ক্লিনিকেরও আবার ফোন চলে? যদি আগে জানতাম তাহলে আমি সারাদিন এটা দিয়েই কথা বলতাম, শুধু শুধু আমার মোবাইলের বিল বাড়াতাম না। আমি নিজের সাথে নিজে কথা বলতে বলতে ফোন উঠাতেই যাচ্ছিলাম, কিন্তু ফোন আমি উঠানোর আগেই কেটে যায়। হ্যাঁ, ভালোই হয়েছে কেটে গিয়েছে, নয়তো আমি এই ফোনটা কাটার জন্যই তো এসেছিলাম। কার এত সময় এত রাতে বাইরে যাবে? আমি নিজের সাথে কথা বলতে বলতেই আবার ঘুমানোর জন্য চেয়ারের দিকে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু তখনই আবার ফোনটা বেজে ওঠে। এবার আমি প্রচণ্ড রেগে যাই। আমি ভেবেই নিয়েছিলাম ফোন উঠিয়ে আগে অনেকগুলো গালি দেব, তারপর কোনো কিছু ভেবে ফোন কেটে দেব, কিন্তু এবারও আমি ফোন ওঠানোর আগেই ফোনটা কেটে যায়। এখন রাত খুব গভীর হয়ে গিয়েছিল, তাই আমি এই সমস্যার সমাধান আগেই ভেবে নেই। আমি তৎক্ষণাৎ ফোনের তার খুলে দেই আর আবার আমার চেয়ারের দিকে হেঁটে যাই, কিন্তু আমি শান্তিতে চেয়ারে বসার আগেই ফোন আবার বেজে ওঠে। কিন্তু এবার ফোনের ঘন্টার সাথে আমার শরীরটাও কেঁপে ওঠে। আমি এখন কোনো অশুভ ঘটনার ইঙ্গিত পাচ্ছিলাম। আমি পা টিপে টিপে আবার ফোনের কাছে এগিয়ে যাই। যখন আমি ফোনটার কাছে যাই তখন দেখি ফোনের তার লাগানো। কিন্তু এটা কিভাবে সম্ভব? 1 মিনিট আগেই তো আমি ফোনের তার খুলে রেখেছিলাম, আর আমি ছাড়া এই পুরো ক্লিনিকে তো আর কেউই নেই। তাহলে এটা একাই কিভাবে জোরে লেগে গেল? তখন আমার মনে শুধু এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এবার ফোন কাটার আগেই আমি ফোনটা উঠিয়ে নেই। কে আপনি? আর যদি কথাই বলতে না চান তাহলে ফোন কেন দিচ্ছেন বারবার? টাইম দেখেছেন? চুপচাপ ঘুমিয়ে পড়ুন, যান। আমি ফোনের ওপাশে কারোর কোনো কথা না শুনে ফোনটা রেখে দেই, কিন্তু এবার আমি চেয়ারের দিকে না যেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকি। আমার বিশ্বাস ছিল যে ফোন আবার বেজে উঠবে, কিন্তু এটা হয়তো আমার মনের ভুল ধারণা ছিল। আমি প্রায় আধ ঘন্টা পর্যন্ত ফোনের কাছে দাঁড়িয়েছিলাম, কিন্তু ফোন থেকে একটি আওয়াজও বের হয়নি। এখন যখন আমি আমার ঘুমের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, তখন আমি টেলিফোনের তার বের করি আর ফোন থেকে রিসিভারটা আলাদা করে রাখি আর ঘুমানোর জন্য আমার চেয়ারের দিকে যেতে থাকি। রাত এখন প্রায় চূড়ায় পৌঁছে গিয়েছিল, আর আমি স্বপ্নে আমার স্ত্রীর সাথে রোমান্স করছিলাম। তখনই আবার টেলিফোনটা বেজে ওঠে, যার আওয়াজ শুনে আমি প্রচণ্ড রেগে যাই। তারপর যখন ফোনের কাছে যাই তখন দেখি ফোনের রিসিভার তার উপরেই রাখা আছে, আর তার আবার কারেন্টের ফ্ল্যাগের সাথে জুড়ে আছে। সত্যি বলতে তখন আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, যেটাকে আমি আমার রাগে বদলে দিই আর ফোন উঠিয়ে জোরে মাটিতে আছাড় মারি। মাটিতে পড়ার সাথে সাথে ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তারপরও যখন আমার মন ভরে না,
তখন আমি টেলিফোনের তারগুলোও ছিঁড়ে ফেলি। আমার চোখগুলো তো টেলিফোনের টুকরোগুলোকেই দেখছিল, কিন্তু আমার মন বলছিল এই ফোন আবার বেজে উঠবে। তাই ফোনের টুকরোগুলোকে আমি সেখানে উঠিয়ে নেই, আর সেগুলো নিয়ে বাইরে চলে আসি, আর সেটাকে শরীরে সব জোর দিয়ে যত দূরে ফেলা সম্ভব তত দূরে আমি ফেলে দেই। আমি আবার ভয়ভীতু হয়ে চেয়ারের উপর এসে বসে পড়ি। ঘুম এখন আমার চোখে পুরোপুরিভাবে উড়ে এসে বসেছিল। এখন তো আর টেলিফোন বেজে উঠবে না। টেলিফোন বেজে ওঠার জন্য তো তাকেও থাকতে হবে, হ্যাঁ? মনে মনে নিজের কাজে খুশি হয়ে আমি আবার ঘুমের কোলে ঢলে পড়ছিলাম, কিন্তু তখন আমি ঘুমাতে চাইছিলাম না। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি এখন আমার স্ত্রীর সাথেও কথা বলতে পারবো না। তাই আমি একটু ফালতু গেম খেলতে শুরু করি। কয়েক মিনিট পার হতেই হঠাৎ করে ফোনের ডিসপ্লে ব্লাস্ট হয়ে যায়। ফোন ফাটার ফলে আমার হাতের আঙ্গুল কেটে গিয়েছিল। রক্ত তো এমনভাবে গড়িয়ে পড়ছিল যেন কোনো কল থেকে পানি গড়িয়ে পড়ছে। আমি ব্যথায় কাতরাতে কাতরাতে কেবিনের ভেতরে যাই আর নিজেই আমার চিকিৎসা করতে শুরু করি। আমার হাত এতটাই ব্যথা করছিল যে আমি আপনাদের সেটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। কিন্তু আমি আমার চিকিৎসা শুরু করার আগেই পুরো ক্লিনিকের বিদ্যুৎ চলে যায়। পুরো ক্লিনিক অন্ধকার হয়ে গিয়েছিল। উফ, এখনই এই লাইট যেতে হলো। শালা এক সমস্যা শেষ হতে না হতেই আরেক সমস্যা হাজির হয়ে যায়। এখন আমি এক হাত দিয়ে আরেক হাতের ব্যান্ডেজ করব, নাকি এই অন্ধকারের মাঝে পুরো ক্লিনিকে টর্চ খুঁজে বেড়াবো? রাগের মাথায় আমি জিনিসপত্র ভাঙতে ভাঙতে আমি টর্চ খোঁজার কাজে লেগে পড়ি। এক মুহূর্তের জন্য তো আমার মনে হয়েছিল আমি কাল সকালের সূর্য দেখতে পাবো না, কারণ আমার হাত থেকে গড়িয়ে পড়ার রক্ত থামারই নাম নিচ্ছিল না। কিন্তু আমার প্রাণ তখন ফিরে আসে যখন আমি একটি বুকশেলফের উপর একটি টর্চ খুঁজে পাই, যার আলোতে আমি আবার আমার চিকিৎসা করতে শুরু করেছিলাম। কিন্তু যেটার ভয় আমার মনে ছিল সেটাই হলো, আমি আবার আমার কেবিনে ঢুকতেই ফোন বাজার আওয়াজ পাই। ফোনের আওয়াজ শুনে আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। এই সময় আমার ভয়ের কোনো সীমাই ছিল না। সত্যি এখন আমার হাত পা কাঁপা শুরু করেছিল। আমি টর্চ দিয়ে আস্তে আস্তে ক্লিনিকের আনাচে কানাচে খুঁজতে থাকি। আমার হাত কাঁপছিল। টর্চের আলোতে আমার নজর ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিজেকে শুধু একটাই প্রশ্ন করছিলাম, সত্যি কি এই বিল্ডিংয়ে কোনো ভূত প্রেত অথবা কোনো ডাইনি আছে? কারণ আমি একজন ডাক্তার, যে কোনো চমৎকারের উপর বিশ্বাস করার আগে আমি আমার চিকিৎসাবিদ্যার উপর বিশ্বাস করি। কিন্তু আজ এই সব বিশ্বাস করতে আমার ইচ্ছা করছিল না। আমি এই ভাবনায় ডুবে খুব লক্ষ্য করে ক্লিনিকটাকে খুঁজছিলাম। তখনই হঠাৎ আমার হৃদস্পন্দন থেমে যায়। আমার চোখের ঠিক সামনে টর্চের আলোতে সেই টেলিফোন বাজছিল, একদম ঠিকঠাক নতুনের মতো। এবার আমি ফোন ওঠানোর জন্য তার কাছেই যাই না, সেটা বাজতে দেখছিলাম। কিন্তু এবার ফোন এক নাগারে বেজেই যাচ্ছিল। ফোনের আওয়াজ শুনে আমার মাথা ফেটেই যাচ্ছিল। এমনটা মনে হচ্ছিল যেন সেই ফোন আমার মাথার উপরেই বাজছে, যার কারণে আমার মাথা ঘুরছিল। কিন্তু এরও একটি কারণ ছিল, সেটা হলো আমার হাত থেকে গড়িয়ে পড়তে থাকা আমার রক্ত। বিনয়, ফোন বাজতে দে। জলদি তুই তোর হাতে ব্যান্ডেজ কর আর এখান থেকে জীবিত বের হ। এখানে যা কিছু হচ্ছে তা সব কিছু তোর চিন্তারও বাইরে। আমি এই সব বলে আমার মনে সাহস বাড়াচ্ছিলাম, কিন্তু যখনই আমার চোখ খুলি তখনই সেই ফোন ঠিক আমার সামনে কেবিনের টেবিলের উপরে বেজেই যাচ্ছিল। আমি দ্রুত টেলিফোনের রিসিভার উঠিয়ে নিই আর বলি, আমি তোমার সামনে হাত জোর করছি, কে তুমি আর কেন আমাকে এভাবে বিরক্ত করছো? আর ফোন করো না, আমার মাথাটা ফেটে যাচ্ছে, আমি পাগল হয়ে যাব। হ্যালো, কেউ আমাকে শুনতে পাচ্ছ? আরে কথা তো বলো। আমি এত করে বলার পরও যখন কোনো আওয়াজ শুনতে পাই না, তাই আমি ততক্ষণে ক্লিনিক থেকে বের হওয়ার জন্য দৌড় লাগাই। কিন্তু ক্লিনিকের সব দরজাই বন্ধ ছিল, এমনকি কেউ একজন জানালাতেও জালি লাগিয়ে দিয়েছিল, যেন কেউ এখান থেকে পালাতে না পারে। আমার মৃত্যুর ভয় এখন আমাকে গ্রাস করে নিচ্ছিল। আমি ক্লিনিক থেকে বাইরে বের হওয়ার জন্য ক্লিনিকের সব দরজা পিটাই, চিৎকার চেঁচামেচি করি, কিন্তু আমাকে সাহায্য করার জন্য কেউই আসেনি।
ক্লিনিক থেকে বের হওয়ার সকল চেষ্টা ব্যর্থ হয়। তারপর আমি যখন পিছনে ঘুরে তাকাই, তখন দেখি মাটিতে হাজার হাজার টেলিফোন ছড়িয়ে আছে। আমি এতগুলো টেলিফোন দেখে একদম চুপ হয়ে যাই। রুমের মধ্যে শুধু আমার হৃদস্পন্দনই শোনা যাচ্ছিল। তখনই হঠাৎ প্রথমে মাটিতে থাকা ফোন বেজে ওঠে, তারপর টেবিলের উপরের, তারপর আলমারির। এভাবেই সব টেলিফোন একসাথে বেজে উঠছিল, যেগুলোর আওয়াজ শুনে আমি পাগল হয়ে যাই। আমি পাগলের মতো কখনো টেলিফোনে লাথি মারতাম বা টেলিফোনের তার ছিঁড়ে ফেলতাম, কিন্তু আমার সব চেষ্টা ব্যর্থ হয়। টেলিফোনের আওয়াজ শুনে আমার মাথাটা ফেটে যাচ্ছিল। আমার চোখের সামনে অন্ধকার ছেয়ে গিয়েছিল, আর কখন যে আমি সারা জীবনের মতো ঘুমিয়ে পড়ি তা আমি বুঝতেই পারিনি। পরের দিন সকালে আরো একটা আত্মহত্যা। জানি না মানুষ মরার জন্য কেন এখানেই আসে। হাবিলদার ধনীরাম রিপোর্ট বানিয়ে ইন্সপেক্টর দুশান্তকে বলে। এতে ইন্সপেক্টর দুশান্ত বলে, আরে ধানি, তুই এখন ব্যাপারটা বুঝতে পারিসনি। এই নিয়ে এই ক্লিনিকে 13টা আত্মহত্যা। যে এখানে আসে সে মরতে না, বরং তাকে এখানে মারার জন্যই পাঠানো হয়। আমি নিশ্চিত এর উপরেও কোনো মামলা চলছে। হ্যাঁ স্যার, ওরা তো 150 কোটি টাকা সরকারি ওষুধ চুরি করেছিল, এজন্যই ওকে এখানে ট্রান্সফার করা হয়। বেচারা মরার জন্যই এখানে এসেছিল। ইন্সপেক্টর দুশান্ত সিগারেট টেনে বলে, এমনিতেও সুইসাইড করার জন্য কোনো হাতিয়ার ব্যবহার করেছে? হাতিয়ারের কথা বাদ দিন স্যার, ও তো টেলিফোনের তার দিয়েই নিজের গলা চেপে ধরেছিল। আর এর আগে যে এসেছিল সে তো নিজের অপারেশন নিজেই করেছিল, আর তার আগের জন তো নিজেই নিজেকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল। জানি না কি আছে এই ক্লিনিকে, সে যেই আসে আত্মহত্যা করে। এতে ইন্সপেক্টর দুশান্ত তার মুখ থেকে সিগারেটের বড় একটা ধোঁয়া বের করে বলে, ধানি, আমি জানি না, কিন্তু ওদের যে মারার জন্য এখানে পাঠায় সে নিশ্চয়ই এই ক্লিনিকের ব্যাপারে কিছু না কিছু তো জানেই। খুব চালাকির সাথে সে তার পথের কাঁটা সরিয়ে দেয়। যদি তুইও জানতে চাস তাহলে তুইও এই ক্লিনিকে এক রাত কাটা, তারপর এই রহস্যটা আমাকে বলিস, কেমন? আর আপনিও যদি এই ক্লিনিকের রহস্য জানতে চান তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে বলুন আপনি কি এই ক্লিনিকে একটি রাত পার করতে চান। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।